নীলেশ ভাই, আপনার সেশনটা শুরু করেন। সো দ্য টাইম ইজ ইয়ার্স নাও। ওকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহকে শুকরিয়া জানাই যে আজকে মেডিটেশন নিয়ে আপনাদের সাথে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। আসলে মেডিটেশন শব্দটা শুনলে মনে হয় কোনো বয়স্ক কেউ কথা বলবে, খুব খুব সিনিয়র একজন, খুব জ্ঞান গভীর একজন ব্যক্তি কথা বলবে আপনাদের সাথে। তো মানে আমি লজ্জিত যে আমি ওরকম না, আমি আসলে রিসোর্স পার্সন কিভাবে হলাম এটা আমি বুঝতে পারছি না। তাও আমার যত জ্ঞান সেটার ভিতর থেকে আপনাদের কাছে একটু শেয়ার করব মেডিটেশনের ব্যাপারটা। তো আসলে প্রথমেই প্রশ্ন আসতে পারে যে ওয়াই মি, আমি কেন? সো আসলে আমি মেডিটেশন শুরু করেছি 2002 সাল থেকে। 2002 সাল থেকে আমি মেডিটেশন করি, তখন ক্লাস 7-এ ছিলাম, ক্লাস 8-এ ছিলাম মনে হয় যখন মেডিটেশন মাত্র শুরু করি। তো তো তখন থেকে মেডিটেশন করা এবং আজও মেডিটেশন মানে আমি করেই যাচ্ছি। তো সেখান থেকে সেখান থেকে এই এত বছরের মেডিটেশন করার ফলে যা এক্সপিরিয়েন্স, সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর মেডিটেশন তো আসলে এখন একটা হিপ ব্যাপার হয়ে গেছে চারিদিকে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সব জায়গায় এটা একটা কুল ফ্যাক্টর হয়ে গেছে। কিন্তু আসলে মেডিটেশনটা কি এবং কেন করা উচিত সেটাই আর কি আজকের পয়েন্ট অফ ডিসকাশন হবে। তো যদি সহজ বাংলায় বলি, মেডিটেশন হচ্ছে আসলে ব্রেনের কুলিং সিস্টেম এবং মাইন্ডের ক্লিনিং সিস্টেম। আসলে আমরা বলি যে মন হচ্ছে আসলে সফটওয়্যার আর ব্রেন হচ্ছে আমাদের হার্ডওয়্যার। তো যেভাবে আমরা কম্পিউটারে একটা সফটওয়্যার খুব প্রয়োজন হার্ডওয়্যারটাকে রান করানোর জন্য, সেভাবে ব্রেনটাকে আসলে বেশি করে ব্যবহার করার জন্য দরকার মনের উপর নিয়ন্ত্রণ। তো মেডিটেশন আসলে আপনাকে সেই মনের উপর নিয়ন্ত্রণটা এনে দেয় এবং ব্রেনকে বেশি পরিমাণে ব্যবহার করে আসলে তখনই আমরা সাফল্য, প্রাচুর্য এবং প্রশান্তি সৃষ্টি করতে পারি আমাদের মনে। কারণ মানুষের জীবনে দেখবেন যত সমস্যা এসেছে, মানুষের আসলে ব্রেনকে ব্যবহার করে কিন্তু তার সমাধান করেছে। যে মাথাটাকে ঠান্ডা রাখতে পারে সে যে কোনো সমস্যায় আসলে এটাকে একটা সম্ভাবনায় রূপান্তরিত করতে পারে। আপনি যখনই আপনার মাথা ঠান্ডা রাখবেন, আপনার জীবনে যত সমস্যা আসুক না কেন, সমস্যা থেকে আপনি একটি নতুন সম্ভাবনায় রূপান্তরিত করতে পারবেন। কারণ মানুষ তার যত সমস্যা নিয়ে এসেছে, যখনই সে সমস্যায় পড়েছে, সে তার মস্তিষ্ক, সে তার ব্রেনকেই ব্যবহার করেছে আসলে। এবং মানুষ তার সব ধরনের সীমাবদ্ধতাকে জয় করেছে এই ব্রেনকে ব্যবহার করি। ছোট্ট একটা উদাহরণ দিতে পারি আজকে। মানুষ দেখলো যে সে ঘোড়ার মতো দৌড়াতে পারে না, মানে ঘোড়া তো খুব দ্রুত দৌড়ায়, তো মানুষ তো সেরকম পারে না। সে কি করলো? সে বুদ্ধি খরচ করলো, সে ঘোড়ার পিঠে উঠে বসলো। তারপরে বললো, বেটা ঘোড়া তুই দৌড়া, আমি বসে থাকি। তো তারপরও সে দেখলো কয়েকদিন পর যে ঘোড়ায় বসে ওরকম খুব একটা আরাম নাই। তো সে একটা চাকা বানালো, 4টা চাকা, 8টা চাকার সামনে নরম একটা, সামনে ঘোড়া দিয়ে পিছনে চাকা দিয়ে আরাম করে বসে সে হালকা হেলান দিয়ে শুয়ে রইলো এবং বলল, যা ঘোড়া তুই দৌড়া, আমি আরামে একটু হালকা শুয়ে থাকি। অর্থাৎ আপনি যদি দেখেন যে আসলে সে কিন্তু ব্রেনকেই বারবার ব্যবহার করেছে। আহ সে সে দেখলো যে সে পাথর ভাঙতে পারে না। মানুষ দেখলো যে পাথর ভাঙতে পারে না, সে কি করলো? সে হাতুড়ি বানালো, পাথরকে গুঁড়া করে ফেললো। সে দেখলো সামনে পাহাড় দাঁড়িয়ে আছে, পাহাড়কে তো আর ভাঙতে পারছে না, তখন কি করলো? সে ডিনামাইট বানালো, বোম দিয়ে পাহাড়ের মাঝখানে সুড়ঙ্গ করে রাস্তা তৈরি করে নিল। আসলে আমরা যদি ইতিহাসের দিকে বারবার দেখবো যে মানুষের যত সব ধরনের সমস্যা এসেছে, সে তার ব্রেনকে ব্যবহার করে আসলে সেই সমস্যাটাকে জয় করেছে। এবং তো আসলে এই সীমাবদ্ধতা জয় করে কিন্তু এই ব্রেনকে ইউজ করি। তো আমাদের এই মেডিটেশনটা আসলে ব্রেনটাকে, মাথাটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং মনটাকে প্রশান্ত রাখতে সাহায্য করে। তখনই আসলে আমরা বেশি বেশি ব্রেনটাকে ব্যবহার করতে পারি। আর আমরা যারা আমরা আমরা তো বাঙালির একটু হালকা, মাথাটা একটু কম ঠান্ডা থাকে সাধারণত। তো আসলে আমাদের কিন্তু হৃদয় খুব উষ্ণ, আমরা খুব ওয়ার্ম হার্টেড পিপল, কিন্তু আমাদের মাথাটা একটু হালকা গরম হয়ে থাকে। তো মেডিটেশন আসলে আমাদের এই মাথাটাকে ঠান্ডা করার একটা ব্যবস্থা। তো এটা করলে আসলে ঠান্ডা হয়ে যায়, তখনই আসলে আমরা
এবং সাফল্য এবং প্রশান্তি তখন আমাদেরকে ঘিরে থাকে। এই জন্যই বলা হয় আসলে মন ভালো তো সব ভালো। শরীরের সুস্থতা এবং সৌন্দর্য বজায় রাখার জন্য আসলে আমরা কত কিছুই না করি প্রতিদিন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মনের দিকে তাকানো, মনের যত্ন নেওয়া, সেদিকে আমাদের মনোযোগ সবচেয়ে কম। তাই মনের প্রতি মনোযোগ দেওয়ার জন্য আসলে প্রতিদিন হাফ অ্যান আওয়ার অ্যাটলিস্ট মেডিটেশন করা দরকার। তো আপনি বলতে পারেন যে এই মেডিটেশন করার প্রাপ্তিটা কি? আসলে মেডিটেশন করার প্রথম প্রাপ্তিটাই হচ্ছে প্রশান্তি। ধ্যান বা মেডিটেশন কিভাবে আমাদেরকে প্রশান্তি দিতে পারে, এটা একটা নরমাল প্রশ্ন আপনার মনে জাগতে পারে। সেটা একটু পরিষ্কার করে বলি। মেডিটেশন আসলে প্রথমত আমাদের দেহের স্নায়ু এবং পেশিকে শিথিল করে দেয়। তো দেহ এবং মন যখন স্থির হয় তখন রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা এবং নেতিবাচক যে ফিলিংস গুলো এগুলা তখন আর কাজ করতে পারে না। এই ধরনের আবেগ এলে সাধারণত আমরা শান্ত থাকতে পারি না। তো আমরা ভুল করি, তখন আমরা রেগে যাই। রেগে গিয়ে যে কাজটা করি সেটার জন্য পরে আমার হ্যাঁ, ইলিশ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, সরি, একটু ডিস্টার্ব হয়েছিল। তো আসলে যখনই আসলে আহ, যখনই আসলে মেডিটেশন আসলে যেটা হয় যে আহ, প্রথম প্রাপ্তিটা হচ্ছে আসলে প্রশান্তি। তো দেহ দেহ যখন স্থির হয়ে যায় এবং রাগ, এই নেতিবাচক ফিলিং গুলো চলে যায়, তখন সরি আমি বলছিলাম যে আমরা যখন রেগে যাই তখন আসলে আমরা নেতিবাচক কাজ করে ফেলি, যার জন্য আমাদের উহা উহা সরি, মাফ চাইতে হয়। তো আসলে মনের এই নেতিবাচক আবেগকে আমরা নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলি আসলে। যখন রেগে যাই তখন আসলে মাথাটা গরম হয়ে যায় এবং আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলি। তো আসলে মেডিটেশন যেটা করে সেটা হচ্ছে যে আপনি যখন নিয়মিত মেডিটেশন করবেন তখন এই আবেগটাকে আপনি খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। আর দ্বিতীয় প্রাপ্তি যদি বলি সেটা হবে যে মেডিটেশন আমাদের মনকে আসলে বর্তমানে নিয়ে আসে। আমি জানি না খেয়াল করেছেন কিনা, বেশিরভাগ সময় কিন্তু আমাদের মন, না হয় আমরা অতীতে কোনো স্মৃতির কথা চিন্তা করি, না হলে আমরা ভবিষ্যতে কোনো সামথিং উই ওয়ান্ট টু হ্যাভ, এরকম কিছু একটা চিন্তা করতে থাকি। তো যার কারণে আসলে অশান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা খুব ইজিলি অশান্ত হয়ে যাই। কারণ কারণ অতীতে কোনো ভালো ঘটনা মনে করার চেয়ে আমরা কিন্তু যেটা করি, সরি, যেটা করি সেটা হচ্ছে যে আমরা আমাদের দুঃখ ভরা স্মৃতিগুলোই বেশি চিন্তা করি। তো এটাই প্রথমে চিন্তা চলে আসে। তো সেটা কি হয়, তখন আমাদের মনের ভিতরে এক ধরনের একটা আহারে, কি হলো, এরকম একটা ঘটনা, এরকম একটা ভয়াবহ একটা ফিলিং নিয়ে আমরা ঘুরে বেড়াই। আর যখন মন আমাদের ভবিষ্যতে থাকে তখন আসলে পজিটিভ কোনো প্রত্যাশা করাচ্ছে, যেটা হয় যে আমরা আসলে নেগেটিভ চিন্তাটা বেশি করি। যে কি জানি বাবা, আগামী বছর ভিসাটা কি রিনিউ হবে কিনা, যেভাবে করে সরকার সবকিছু আটকে দিচ্ছে সেটা কি ঠিক হবে নাকি, অথবা আমরা চিন্তা করি যে দেশে যদি টাকা নিয়ে যায় রাস্তায় ছিনতাইকারী না পড়ে যায়। মানে অহেতুক এক ধরনের একটা, মানে আপনি দেখবেন যে আসলে যেটা হয় যে ভবিষ্যতে চিন্তা করতে গেলে আমরা কোনো ভালো জিনিস চিন্তা করি না, একটু বেশিরভাগ সময় যেটা হয় যে আমরা এমন কিছু চিন্তা করি যেটা অহেতুক একটা টেনশন সৃষ্টি করে। তো আসলে মেডিটেশন যেটা করে সেটা হচ্ছে যে মনটাকে আসলে বর্তমানে থাকতে সাহায্য করে। তখন আপনার এই অনুশোচনা, দুঃখ কিংবা আশঙ্কার যে কল্পনাগুলো মাথায় আসে সেগুলোকে আমরা পাত্তা দিই না। তখন মনটাকে নিয়ে বর্তমানে যে যা আছে, যা করছি সেটা নিয়ে আমরা খুব ব্যস্ত থাকতে পারি। তখন ব্রেনও আসলে ওইদিকে ফোকাস করে, তো ফোকাসটা খুব ভালো থাকে। আর তখন যখন ফোকাস খুব ভালো হয় বর্তমানে, তখন আমাদের মনটা আসলে প্রশান্ত থাকে। আর মনটা প্রশান্ত থাকলে মাথাটাও ঠান্ডা থাকে। আমরা কুল হেডেড থাকি। তো আসলে আসলে মানুষ অসীম শক্তি এবং সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে, আমি বিশ্বাস করি। এবং এই অসীম শক্তি এবং সম্ভাবনাকে সবসময় যে চেইন পরে রাখে, শৃঙ্খলিত করে রাখে এবং পঙ্গু করে রাখে ভ্রান্ত বিশ্বাস এবং সংস্কার। অনন্ত সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করা সত্ত্বেও আমরা আসলে পারিবারিক এবং সামাজিক এবং রাষ্ট্রীয় কিছু বিশ্বাস, কিছু ধারণার মধ্যে আমরা
ক্রমান্বয়ে বন্দী হয়ে যাই। মানে আমাদের মনে হয় পরিবেশ আমাদেরকে যা ভাবতে শেখায় যে বাঙালিরা তো ভালো ইংলিশ পারে না, অথবা বাঙালিরা আসলে খুব ইমোশনাল জাতি, মানে যা ভাবতে শেখায় তাই আমরা ভাবি এবং সেটাকে আমরা বিশ্বাসও করি। তো যেটা হয় যে আসলে মানুষ যখন জন্মগ্রহণ করে সে কিন্তু নিষ্পাপ এবং ফুল অপরচুনিটি নিয়ে জন্মগ্রহণ করে। সে হয়তো একসময় গিয়ে খুব ফেমাস একটা সায়েন্টিস্ট হতে পারতো কোনো একটা অমর কথা শিল্পী, সে হতে পারতো কোনো বিপ্লবী নেতা, কিন্তু সে কি হয় আসলে এই 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 সংস্কারে ভ্রান্ত বিশ্বাস এবং পরিবেশ তাকে যা ভাবতে শেখায় সেটা নিয়ে চিন্তা করতে করতে সে একটা সেম ফরম্যাটই চলে যায়। তো এই জন্য আসলে মাঝে মধ্যে তারা কর্মবিমুখ হয়ে যায় এবং হতাশ হয়ে যায় এবং কাপুরুষের একটা নেতিবাচকতা প্রকাশ পায়। এবং এই ব্যর্থতার কারণ কিন্তু আসলে সামর্থ্য এবং মেধার অভাব নয়, এই ব্যর্থতার কারণ হচ্ছে আসলে একটা মনোজাগতিক শিকল। মনোজাগতিক শিকলটা কিরকম হতে পারে, এটা একটা বাস্তব উদাহরণ আমি দিতে পারি। সেটা হচ্ছে যে আপনি যদি মানে সার্কাসে কোনো হাতির জীবন দেখেন, আসলে জঙ্গল থেকে খুব ছোট একটা হাতির বাচ্চা শাবককে ধরে এনে সার্কাস ওরা কি করে, ওরা একটা 6 ফিট লোহার সাথে শেকল দিয়ে খুব শক্ত করে বেঁধে রাখে। তো প্রথম দিকে আসলে হাতি খুব শক্তি দিয়ে ছেঁড়ার চেষ্টা করে ওই শেকলটা, কিন্তু সেটা ছোট, তো সেই এই শেকলটা ভাঙতে পারে না, এটা বের হয়ে আসতে পারে না। তো যা হয় তার পা আরো রক্তাক্ত হয়ে যায়। তো তখন ওরা করে কি, এটা চারিদিকে ওই খুঁটির চারিদিকে একটা সার্কেল এঁকে দেয়, মানে এটা 6 ফুট একটা সার্কেল এঁকে দেয় এবং ওই 6 ফুট সার্কেল এবং সেটা সেন্টারে থাকে এবং ওই শেকলটা ওই 6 ফিটের মধ্যেই হয়। তো ফাইট দিতে দিতে ব্যথা পেতে পেতে এক সময় আসলে ওই হাতির বাচ্চাটা ওইটার কাছে নতি স্বীকার করে না, সে বিশ্বাস করে যে তার পক্ষে এই বাউন্ডারি বাইরে যাওয়া সম্ভব না, এবং এটা কি সে তার নিয়তি মনে করে ফেলে। তো আসলে যেটা হয় যে এই হস্তি শিশুটি এক সময় একটা পূর্ণাঙ্গ হাতি হয়ে যায়, বড় দেহি পূর্ণাঙ্গ হাতিতে রূপান্তরিত হওয়ার পরও যেটা দেখা যায় সার্কাসে ওকে ওই কুকুর বাঁধা শেকল দিয়ে একটা ছোট্ট খুঁটির সাথে 6 ফুট বৃত্তের মধ্যে আটকে রাখে, এবং যখনই শেকল একটু টান পড়ে হাতি তখন আর সামনে আগায় না, সে তাড়াতাড়ি করে আরো ভিতরে কুঁচকে বসে থাকে, কারণ ভ্রান্ত বিশ্বাস তাকে বুঝায় যে এর চেয়ে বেশি সামনে আগানোর সাধ্য তোমার নাই। এমনও দেখা গেছে সার্কাসে মেলায় আগুন লেগে গেছে, হাতি তার শেকল ভেঙে পালানোর চেষ্টাও করে না, আগুনে পুড়ে ছাই হয়ে যায়, কারণ তার সেই ভ্রান্ত বিশ্বাস, তার সেই পরিবেশ তাকে বিশ্বাস করায় যে এর চেয়ে বেশি। তো আসলে ওই হাতিতে আসলে এই 6 ফুট বৃত্তটাকে সেই সেই সার্কেলটাকে সে তার ম্যাক্সিমাম পসিবল এই লাইফ মনে করে, মানে ওইটাই তার জীবন। তো যখন তার পুরো শরীরটা এত বড় হয়ে গেছে, এত শক্তিশালী হয়ে গেছে, সে সবকিছু উপড়ে ফেলতে পারে, তখনও সে আসলে এই 6 ফুটটাকেই তার বৃত্ত মনে করে। এবং এই শৃঙ্খলতা আসলে কোনো লোহার ছিল না, এই শৃঙ্খলতা কোনো চেইনের ছিল না, এই শৃঙ্খলতা ছিল আসলে মনের। তো আসলে মেডিটেশন আপনাদেরকে এই ভ্রান্ত ধারণা এবং সংস্কার থেকে মুক্তির একটা ব্যবস্থা করে দেবে। আসলে এই মেডিটেশন যখন আপনি নিজের দিকে একটা ডুব দিবেন, নিজের ভেতরের সাথে কানেক্টেড হবেন, তখন দেখবেন যে আসলে অনেক অনেক সম্ভাবনা আমাদের মধ্যেই আছে এবং অনেক কিছু করার যোগ্যতা নিয়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আসলে দরকার ছিল খালি ফোকাস, দরকার ছিল খালি মনটাকে ফোকাস করা, মনটাকে একদিকে ধাবিত করা, এবং এই এই অস্থিরতা এবং এই ব্যর্থতার চিন্তা ভাবনা, পাস্টের প্রবলেম নিয়ে চিন্তা, এসব থেকে সব দূরে ফেলে দিয়ে মনটাকে ফোকাস করে বর্তমানে নিয়ে আসা, এটাই ছিল আসলে আমাদের দরকার। তো এই জিনিসটা আপনি রিয়েলাইজ করবেন যখন আপনি মেডিটেশন করতে থাকবেন, এবং মেডিটেশন করতে করতে আপনি আসলে একটা অন্যরকম একটা 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 ফিলিংসে যাবেন, যে ফিলিংসটা আপনাকে বলবে যে মেনি থিংস আর পসিবল ইফ ইউ জাস্ট ট্রাই।
আহ, তো আসলে মেডিটেশনের পথ ধরেই আসলে আপনি এই পারিপার্শ্বিক যে একটা দুষ্ট চক্র থাকে শৃঙ্খল করে রাখার জন্য সেটাকে ভাঙার শক্তিটা পাবেন। আর ভয়, উদ্বেগ, নেতিবাচকতা অথবা খামাখা ভয় পাওয়া এই ধরনের সব প্রবলেমগুলা অথবা অস্থিরতা, মনোযোগ না পাওয়া এই ধরনের সব হতাশাগুলোকে কাটিয়ে আপনি আসলে নিজেকে নতুনভাবে চিনতে পারবেন। আর পুরনো আমির জায়গায় রিপ্লেসড হয়ে যাবে একটি নতুন আলোকিত আমি। তো এটি 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 আজকে আমার বলা ছিল মেডিটেশন নিয়ে। আমি আশা করি যে আমি বুঝাতে পেরেছি যতটুকু আমি চাচ্ছিলাম। আমি একটা ভিডিও শেয়ার করতে চাই রিয়াজ ভাই, এখন কি ভিডিওটা শেয়ার করা যাবে? হ্যাঁ ইরেশ ভাই, আপনি ভিডিওটা ওপেন করে ওই যে শেয়ার অপশনটা দিবেন। মেডিটেশন কি? এক কথায় ব্রেনের কুলিং সিস্টেম এবং মাইন্ডের ক্লিনিং সিস্টেম। অর্থাৎ যখন আপনি মেডিটেশন করবেন দেখবেন যে আপনার মাথা ঠান্ডা হয়ে গেছে এবং মনটা স্বচ্ছ হয়ে গেছে। মনের আবর্জনা, রাগ, ক্ষোভ, ঘৃণা দূর হয়ে গেছে। রাগ ক্ষোভ যখন কমে যাবে আপনি খুব শান্তভাবে, বস্তুনিষ্ঠভাবে একটা পরিস্থিতিকে বিশ্লেষণ করতে পারবেন। সমস্যার মূল কারণটাকে আপনি বের করতে পারবেন এবং সমাধানের পথে এগোতে পারবেন। এই জন্যই বলা হয় সমস্যা যোগ টেনশন সমান সমান সংকট, আর সমস্যা যোগ মেডিটেশন সমান সমান সমাধান। মেডিটেশন কি করে? এক, দেহের স্নায়ু এবং পেশিকে শিথিল করে, দেহে নিয়ে আসে একটা ঝরঝরে সতেজ অনুভূতি। দুই, অস্থির মনকে স্থির করে। অস্থির মনকে বলা হয় নেতিবাচক আবেগের দিকে, আর রাগ ক্ষোভ ঘৃণার মতো নেতিবাচক আবেগই মানুষকে ভুল করায়। যেমন রেগে গিয়ে মুহূর্তের উত্তেজনায় আপনি যা করেন পরে কিন্তু ঠিকই আপনার অনুশোচনা হয়, কিন্তু ওই মুহূর্তে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেননি, কারণ আপনি উত্তেজিত ছিলেন। মেডিটেশনের 3 নম্বর পয়েন্ট হচ্ছে মনোযোগায়ন। সাধারণভাবে আমাদের মনোযোগ বিক্ষিপ্ত থাকে, আর এই বিক্ষিপ্ত মনোযোগকে এক জায়গায় স্থির করার নাম হচ্ছে মনোযোগায়ন। মানুষের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হচ্ছে সে শারীরিকভাবে বর্তমানে থাকলেও মানসিকভাবে সে বেশিরভাগ সময়ই হয় থাকে অতীতে নয়তো ভবিষ্যতে। ফলে বর্তমানকে সে কাজে লাগাতে ব্যর্থ হয়। মেডিটেশন আপনার মনকে বর্তমানেই নিয়ে আসে। প্রথমে 3টি পয়েন্ট যখন হয়, অর্থাৎ স্নায়ু পেশি শিথিল হয়, মন স্থির হয় এবং মনোযোগ কেন্দ্রীভূত হয়, তখন একজন মানুষ তার মস্তিষ্ককে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারে। আর মানুষের জীবনে যত সমস্যা এসছে মানুষ তা এই মস্তিষ্ককে ব্যবহার করেই সমাধান করেছে। যখনই আপনি মাথা ঠান্ডা রাখবেন আপনার জীবনে যত সমস্যা আসুক এই সমস্যাটাকে আপনি নতুন সম্ভাবনায় রূপান্তরিত করতে পারবেন। কাজেই মাথাটাকে ঠান্ডা রেখে পরিচ্ছন্ন মন নিয়ে মস্তিষ্ককে বেশি পরিমাণে ব্যবহার করার জন্যই মেডিটেশন। মেডিটেশন আপনি কিভাবে করবেন? খুব সহজ। গুগল প্লে স্টোর থেকে কোয়ান্টাম মেডিটেশন অ্যাপ ডাউনলোড করে নিন। শুরু করুন শিথিলায়ন বা অন্য যে কোনো মেডিটেশন দিয়ে। কতবার করতে হবে? মেডিটেশনের উপকারগুলো পেতে হলে আপনাকে নিয়মিত মেডিটেশন করতে হবে। দেহের পুষ্টির জন্য খাবার যেমন আপনি প্রতিদিন খান, তেমনি মেডিটেশনের উপকারগুলো পেতে হলেও আপনাকে নিয়মিত মেডিটেশন করতে হবে। দিনে একবার 8 ঘন্টা করতে পারেন, 2 বার করলে তো খুবই ভালো। কখন করবেন? সবচেয়ে ভালো হলো সকালে ঘুম থেকে ওঠার পর, কারণ বিজ্ঞানীরা বলেন অবচেতন মন সে সময় আপনার কথা শোনার জন্য সবচেয়ে উপযুক্ত থাকে। তবে দিনের অন্য সুবিধাজনক সময়ও আপনি করতে পারেন। আজ থেকেই শুরু করে দেখুন না, আপনার পরিবর্তন অনুভব করবেন আপনি নিজেই। তো রিয়াজ ভাই, ভিডিওটি দেখা গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সুন্দর এবং এডুকেটিভ ভিডিও ইরেশ ভাই। ইরেশ ভাই, আমরা জানি যে আপনি এখানে প্রতি রবিবার সকালে একটা সেশন রান করেন মেডিটেশন কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো জি ওই জি। ব্যাপারে যদি আপনি কিছু বলেন আমাদেরকে।
আসলে আসলে আমি মেডিটেশন যে বলছিলাম যে আমি মেডিটেশন 2002 সাল থেকে করি। আমি আসলে একা একা করি না, আমি কোনো সাধু নই। এবং এটা নিজের নিজের তৈরি করার কোনো মেথডও না। এটা হচ্ছে আসলে আমি কোয়ান্টাম মেথডের সাথে সংযুক্ত ছিলাম 2002 সাল থেকে। তো মালয়েশিয়াতে চলে আসার পরে আমরা এখানে যারা মালয়েশিয়াতে যারা কোয়ান্টামের মেম্বাররা আছেন এবং যারা মেডিটেশন করতে ইচ্ছুক, ওদেরকে নিয়ে প্রতি রবিবার এভরি সানডে 9:30 সকাল 9:30 টু 10:30 10:45 1 ঘন্টা 10 মিনিট 1 ঘন্টা 15 মিনিট একটা প্রোগ্রাম হয়। তো ওইখানে আমরা এটাকে আমরা সাদাকায়ন বলি। সাদাকায়ন এই জন্য বলি যে এটা সাদাকার মতো হয় আমাদের জন্য, কারণ আমরা এখানে মেডিটেশন হয় এবং আমরা যেটা করি যে আধা ঘন্টা আলোচনা থাকে। তো কোয়ান্টামেরই মতো করে এই আলোচনাটা পজিটিভ এবং জীবন ভিত্তিক, শেখার অনেক কিছু থাকে। তো আপনারা চাইলে জয়েন করতে পারেন। এটা 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 জয়েন করবার জন্য কোনো কোয়ান্টামে মেম্বার হওয়ার দরকার নাই। তো এনিবডি ইজ ওয়েলকাম টু জয়েন। আমার সাথে একটু যোগাযোগ করলেই হবে। ভাই আপনি মিউট করা। সরি। সো ইরেশ ভাই, আমাদের আপনাদের যে মেডিটেশন প্রোগ্রামটা আছে এখানে জয়েন করার জন্য কি কোনো ফিস দিতে হবে বা কোনো ফিস কি আছে? না না না, একদমই না, একদমই না। এটা একদমই ঘরোয়া পরিবেশে আমার অফিসেই হয়, কিন্তু এখন করোনার কারণে আমরা অনলাইনে করছি। তো কোনো ফিস নেই, কিছু নাই, খালি আসবেন, আমরা যা করি তাই করবেন। এটা একটা ভয়েস গাইডেড মেডিটেশন হয়, মানে আমরা কোয়ান্টামের যিনি শিক্ষক ওনাকে আমরা গুরুজি ডাকি। তো গুরুজির ভয়েস রেকর্ডেড মেডিটেশন থাকে, তো ওইটি আমরা প্লে করে দিই, একসাথে বসে করি। এবং এরপর একটি আলোচনা থাকে, আলোচনাটা আমরা নিজেরা পড়ি, কখনো অন্যরা পড়েন। তো ওইটাও কোয়ান্টাম থেকে পাঠানো হয় কি আলোচনা হবে। তো সেটাই পড়ি, তারপরে শেষ, চা নাস্তা, একদমই কোনো ফিস টিস নাই, একদম ঘরোয়া পরিবেশ। আচ্ছা, এই করোনাকালীন সময় কি এটা কি ফিজিক্যালি হচ্ছে না অনলাইনে হচ্ছে? এটা এখন টোটালি অনলাইনে জুমে হচ্ছে, ফিজিক্যালি করার কোনো সুযোগই নাই। আম, তো আপনারা চাইলে জয়েন করতে পারেন, আমি খুব খুশি হব। রিয়াজ ভাই কিন্তু আমাদের একজন যিনি জয়েন করেন, তো জয়েন করছেন। তো আমাদের আরো আছেন এক্সপার্ট গ্রুপে, আনোয়ার ভাই আছেন। তো হ্যাঁ, এরকম। তো আপনারা চাইলে জয়েন করতে পারেন, কোনো লিমিটেশন নাই। ঠিক আছে ইরেশ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি আপনি যদি লিঙ্কটা দেন তাহলে ডেফিনেটলি আমরা লিঙ্কটা আমাদের এক্সপার্ট গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে শেয়ার করে দিব, সো দ্যাট যারা যারা আগ্রহী হন তারা যেন আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, কোয়ান্টাম সম্পর্কে বাংলাদেশের যে কোয়ান্টাম ফাউন্ডেশন আছে এটা সম্পর্কে অনেকের অনেক আগ্রহ আছে। আপনি কি ওদের কোনো অ্যাক্টিভিটিস সম্পর্কে একটু আইডিয়া দিবেন? হ্যাঁ, ডেফিনেটলি। আমি অনেক পুরনো কোয়ান্টাম, তো আমি অনেক ওদের অনেক কার্যক্রমের সাথেই আছি। ওদের জাকাত ফান্ড আছে, যে আমরা সবাই একসাথে করে জাকাত দিই। আমাদের এতিমান আছে, এতিমান প্রোগ্রাম, সেখানে আমরা এতিম বাচ্চাদেরকে লালন পালন করি। তো সেই লালন পালন কিরকম, এটা হচ্ছে কি, মানে আমরা টাকা দিয়ে খালাস হয়ে যাই না। আমাদের নিজস্ব স্কুল আছে, আমাদের কোয়ান্টামের নিজস্ব স্কুল আছে লামাতে, বান্দরবনে। আমরা আমরা যেটা করি যে আমরা বাচ্চাগুলো পড়াশোনা থেকে শুরু করে থাকা খাওয়া, কাপড় চোপড় এবং এভরিথিং উই বিয়ার আওয়ারসেলফস, সো এটাকে আমরা এতিমান প্রোগ্রাম বলি। তো অনেক ধরনের সাদাকা প্রোগ্রাম অনেক ধরনের আছে, সেবামূলক প্রোগ্রাম যেটাকে বলে, যে সেবামূলক বয়স্কদের জন্য প্রোগ্রাম আছে। এবং মূল প্রোগ্রামটা আসলে মেডিটেশনই, আমাদের কোয়ান্টামের মূল প্রোগ্রামটা হচ্ছে মেডিটেশন, এটাকে ঘিরে অনেক ধরনের সেবামূলক প্রোগ্রাম। তো জাকাত ফান্ড, এতিমান, এই দুইটা এর মধ্যে কয়েকটা সেবামূলক কাজে উল্লেখযোগ্য দুইটা আর কি। আর মাটির ব্যাংক আছে আমাদের, মাটির ব্যাংক, যেখানে আমরা দান করি, আমরা এখানে দান করি। আমরা কোয়ান্টামে ভিক্ষুকদেরকে দান করার থেকে 100% এগেনস্ট অ্যাবাউট গিভিং মানি টু ভিক্ষুক। তো আমরা যেটা করি যে আমরা মাটির ব্যাংকের টাকাটা দিয়ে দিই, যে টাকাটা আমরা দান করতে চাই সেটা আমরা মাটির ব্যাংকে দিয়ে দিই, এবং সেই টাকাটা কোয়ান্টাম ফান্ডে জমা হয়ে ওরা এটাকে অ্যারেঞ্জ করে কিভাবে করে মানুষের সেবাটাকে ব্যবহার করা যায়। আচ্ছা, আমরা একটা ভিডিও থেকে ফেসবুক লাইভ থেকে একটা ফিডব্যাক পেয়েছি যে অনেকে হয়তো আমার ভয়েসটা শুনতে পাননি। সো এখন মনে হয় আমার ভয়েসটা শোনা যাচ্ছে। এখানে একটা সাউন্ড সেটিংসটা ডিসেবল করা ছিল। ইরেশ ভাই, আপনি মানে আমাদেরকে একটু প্র্যাকটিক্যাল যদি একটু বলেন, যখন মেডিকেশন সম্পর্কে আপনাকে ধারণা দিয়েছেন, হ্যাঁ,
সো ইজ মেডিটেশন যে শুধু কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রসেস দিয়ে আমাদেরকে ফলো করতে হবে, অথবা ধরেন আমরা অনেক সময় ইউটিউবে দেখি যে অনেক ধরনের মেডিটেশন লেসন আছে, তো আপনার কি মনে হয় মানে শুরু করার জন্য কোনটা বেটার, বা স্টেপ বাই স্টেপ যদি কেউ যদি মেডিটেশন করতে চায়, সো আপনি কি গাইড করবেন? আমি আসলে একটু পুরানো কালের চিন্তা ভাবনা ধারণা করি। আমি একটু পুরানো কালের চিন্তা একটু মানে আমার মনে হয় যে যে কোনো শিক্ষার ব্যাপারে, যে কোনো এডুকেশনের ব্যাপারে মানে একটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া মনে হয় সবচেয়ে বেস্ট। আর আধ্যাত্মিকতার লাইনটা একটু অন্যরকম, মানে আমাদের তখন অনেক অ্যাপ হয়ে গেছে। হেড স্পেস খুব হিট একটা অ্যাপ এখন, হেড স্পেস মেডিটেশন করবার জন্য। কিন্তু আসলে যেটা হয় যে আপনি যদি ডাইরেক্ট কোনো গুরুর আন্ডারে, কোনো শিক্ষকের আন্ডারে বসে মেডিটেশনটা করতে পারেন এবং শিখতে পারেন, এবং এটাকে ধরে রাখার জন্য যে আপনাকে আসলে মেডিটেশন শিখে ফেললে কিন্তু জীবনে সাথে সাথে কোনো পরিবর্তন আসে না। মানে ইমিডিয়েটলি আপনি মনে করবেন না যে আপনি খুব ফোকাসড হয়ে গেছেন। তো যেটা হয় যে আপনাকে সঙ্গবদ্ধ থাকতে হয়। ইউ হ্যাভ টু বি ইউনাইটেড উইথ দোজ পিপল হু think like you, who believes like you and have a similar goal like you. তো এই ধরনের একটা কিছু করতে চাইলে আপনাকে একটা অর্গানাইজেশনের মধ্যে দিয়ে যেতে হবে। মানে আমরা তো ইউটিউবে অনেক কিছুই দেখি, অনেক কিছুই শিখি, কতটুকু আমরা নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি। মানে আমার মনে হয় মানে আমার একটা পার্সোনাল অপিনিয়ন, আই এম নট এগেনস্ট অনলাইন লার্নিং, বাট what I feel that sometimes institutional learning has a much better impact on someone rather than online। এবং কিছু স্ক্যাটার্ড কিছু ভিডিও দেখলাম, স্ক্যাটার্ড কিছু ফিলিংস আসলো। আজকে পড়লাম হেড স্পেস অ্যাপ ইজ দ্য বেস্ট অ্যাপ ফর মেডিটেশন, টুমরো পড়লাম যে হেড এমটি স্পেস ইজ বেটার অ্যাপ। তো মানে লেগে থাকা হয় না, লেগে থাকা হয় না। সেই ক্ষেত্রে আমি বলবো যে ইনস্টিটিউশনাল ওয়েতে যান। এটা যোগার ক্ষেত্র হতে পারে, এটা মেডিটেশনের ক্ষেত্র হতে পারে। ওকে ইরেশ ভাই, আপনি আপনি তো অনেকদিন ধরে মেডিটেশন করছেন, তাই তো? সো আপনি পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবেন যে মেডিটেশনের কোনো লেসন আপনাকে স্পেসিফিক কোনো সিচুয়েশনে আপনাকে আসলে অনেক হেল্প করেছে, যেটা আপনি ফিল করেন বা যেটা আপনি বিলিভ করেন, এরকম একটা দুইটা এক্সাম্পল আমাদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ, ডেফিনেটলি, ওয়াই নট, কোনো সমস্যা নেই। আসলে মেডিটেশনের আমি আমি কোয়ান্টাম মেডিটেশনের একটা জিনিস খুব লাইক করি এবং খুব রেগুলার প্র্যাকটিস করি, সেটা হচ্ছে মন ছবি। এটাকে আমরা মন ছবি বলি। মন ছবিটা হচ্ছে যে আপনি কি চান, আপনি ফিউচারে কি চান, সেটা আপনার নিজের মনে ফার্স্টে ভিজুয়ালাইজ করা। এবং এটা খালি ভিজুয়ালাইজেশনই করে ছেড়ে দিতে হয় না, ইউ হ্যাভ টু ফিল লাইক ইউ আর অলরেডি দেয়ার, ইউ হ্যাভ অলরেডি অ্যাচিভড ইট। মানে আমার জীবনে আমি যখন মেডিটেশন করি, আমি খুব স্কুলে ছিলাম, মানে ও লেভেলসও দিইনি তখন, মানে তখন তো মাইন্ড একটু রঙিলা মাইন্ড ছিল, মানে মন ছবি ছিল গার্লফ্রেন্ড হলেই হয়ে যায়, আর কিছু লাগে না। তো কিন্তু কিন্তু যেটা হয় যে আসলে মন ছবির এফেক্টটা মানে আপনি ক্যারিয়ারের দিক দিয়ে আমি অনেকভাবে বেনিফিটেড হয়েছি। মানে আমি এবং এই মন ছবি আমাকে অনেক সময় হতাশার থেকেও দূরে সরায় ফেলে। মানে যখন এটা একটা বেস্ট এক্সাম্পল ছিল, আমি কিন্তু আসলে মালয়েশিয়াতে পড়াশোনা করেছি। তো যখন আমি মালয়েশিয়া আসলাম, আমার খুব ভালো রেজাল্ট ছিল, আই ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টুডেন্ট। আপনি মন ছবির কথাটা বলছেন, বাট আমার মনে হয় আপনি মন ছবিটা সম্পর্কে আইডিয়াটা দিয়ে বললে মনে হয় ভালো হতো। মানে মন ছবিটা কি এবং কিভাবে মন ছবিতে যাওয়া যায়, দেন হ্যাঁ, হয়তো সবাই রিলেট করতে পারতো। আচ্ছা, মন ছবিটা হচ্ছে যেহেতু আসলে আমি মেডিটেটিভ একটা লেভেলে। মেডিটেশন ক্লাস করেছি, আমি জানি এই ব্যাপারটা সম্পর্কে, বাট আমাদের এখানে অনেকে আছে যারা হয়তো মন ছবি সম্পর্কে জানে না। সো আপনি যদি একটু আইডিয়া দিতেন, দেন মন ছবিটা খুব, হ্যাঁ শিওর, আমি বলতে পারি। মানে একটা এক্সাম্পল হচ্ছে, ধরেন আপনি একটা চাকরি খুঁজছেন, আপনি চাচ্ছেন যে আপনি ডিজিতে একটা চাকরি করবেন, ডিজিতে আপনি একটা চাকরি চাচ্ছেন এবং আপনি ওটার জন্য অ্যাপ্লাই করছেন। তো মন ছবিটা হচ্ছে এরকম যে আমরা মেডিটেটিভ লেভেলে, আমরা কোয়ান্টামে মেডিটেটিভ লেভেলে গিয়ে আমরা ভিজুয়ালাইজ করি যে আমি ডিজিতে আমি চাকরি ইন্টারভিউতে গেলাম, মানে আমি ইন্টারভিউয়ের সামনে বসলাম, ইন্টারভিউয়ার আমাকে খুব প্রশ্ন করলো এবং আমি সব সুন্দর করে উত্তর দিতে পারলাম। 2-3টা কোড লিখতে বললো, আমি কোড গুলো লিখে দিলাম সাথে সাথেই। এবং এবং এটা বিলিভ করা যে আপনি খালি এটা ভিজুয়ালাইজ করা না, ইটস নট অ্যাবাউট ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন খুব হালকা হালকা ফিলিং হয়, মানে এটা হচ্ছে খুব বিলিভ করা যে ইউ আর দেয়ার, ইউ হ্যাভ অ্যাচিভড ইট অলরেডি। মানে ডিজিটাল জবটা আপনি পেয়ে গেছেন, মানে ওখানে আপনাকে অফার লেটার দিয়ে দিচ্ছে। মানে এটাকে ভিজুয়ালাইজ করা, এটা আমরা যেটা বলি যে এটা ব্রেনে একটা এফেক্ট পড়ে যায়, এবং আমাদের অচেতন মন এটাকে বিশ্বাস করে ফেলে যে ইটস ইটস আই নিড টু ডু দিস।
আই নিড টু বিলিভ ইট, আই নিড টু ডু ইট। তো এটি আসলে মন ছবি। তো আমরা মন ছবিটাকে পজিটিভলি সবসময় ব্যবহার করি। তো মানে নিজের ক্যারিয়ারের জন্য হতে পারে, নিজের জীবনে উন্নতির জন্য হতে পারে, তো পড়াশোনার জন্য হতে পারে। বাচ্চাকালে ছোটকালে পড়াশোনার জন্য মন ছবি দেখতাম। তো সেরকম আর কি, এইটাই মন ছবি, মানে এটা বারবার রিপিটেটিভলি ভিজুয়ালাইজ করা এবং এটাকে পজিটিভ কিছু হতে হবে। মানে এরকম মন ছবি না যে অমুক বারান্দেশে দাঁড়ায় থাকবে, তমুক তমুক ঘর ছেড়ে দেবে আমার জন্য, সেরকম মন ছবি না। মন ছবিটা হতে হবে পজিটিভ মন ছবি, নিজের কল্যাণের জন্য। এটি মন ছবি আসলে। আচ্ছা, আপনি বলতেছিলেন যে ধরেন আপনার ক্যারিয়ারের কোন একটা ঘটনা বলছিলেন, তখন আমি মন ছবির ব্যাপারটা বললাম। সো একটা উদাহরণ দিচ্ছিলেন যে যেই সময়টাতে আপনার এই মন ছবি আপনাকে অনেক হেল্প করেছে টু ওভারকাম দ্য সিচুয়েশন, ওই স্টোরিটাতে আমি আসলে ব্রেক করেছিলাম। সো ওটা যদি কন্টিনিউ করতেন। হ্যাঁ, শিওর শিওর। আসলে আমি মালয়েশিয়া আসার পরে খুব ফ্রাস্ট্রেশনে পড়ে যাই। মানে আমার ধারণা হয় আমি ভুল দেশ সিলেক্ট করে ফেলছি পড়াশোনা করবার জন্য। এবং আমার আশেপাশে পরিবেশে যারা ছিল আর কি, মানে আমার শ্রদ্ধেয় বড় ভাইরা যারা ছিলেন আর কি ওই একই ইউনিভার্সিটি, এবং আশেপাশে সবাই আমাকে এটা দৃঢ়ভাবে বুঝায় ফেলতেছিল যে ইউ মেড আ বিগ মিস্টেক, এই দেশে কোনো ফিউচার নাই, তুমি বরবাদ হয়ে যাবা, তুমি শেষ হয়ে যাবা, এখানে পড়াশোনা করে কোনো কিছু নাই, সো দেয়ার ইজ নাথিং। তো আসলে ওই টাইমটাতে মেডিটেশনটা আমাকে খুব মানে ধরে রাখতো। আমি খালি মন ছবি দেখতাম যে নো, আই হ্যাভ আ প্ল্যান, I want to achieve something, I want to go somewhere, I want to have few things. তো মানে এই জিনিসটা আমাকে খুব ইজিলি এফেক্ট করে না। আমি আশেপাশে আমার সাথে যারা আসছিল বেশিরভাগই ঝরে গেছে ইন দ্য সেন্স দে গেভ আপ আফটার অল দিস নেগেটিভ মোটিভেশনটাও নেগেটিভ ছিল। তো হ্যাঁ, কিন্তু আমি মাশাআল্লাহ ধরে রাখতে পারছি। তো আমার মনে হয় এটার পিছনে আসলে মন ছবি একটা খুব স্ট্রং একটা হাত ছিল আর কি, যে যা দেখেছি সেটা অর্জন করতেই হবে, এরকম একটা ব্যাপার। ইরেশ ভাই, আমাদের প্রচুর প্রশ্ন এসছে, আমরা কি প্রশ্নগুলো নিব একটা একটা মাই করে? গুডনেস, ভাই ভাই মানে সহজ দেখে 4-5টা প্রশ্ন করেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ইরেশ ভাই, এটা আমারও এক্সপিরিয়েন্স হয়েছে। সেটা হচ্ছে আমি যখন প্রথমে মেডিটেশন কোর্সে গেলাম এবং প্রথম 2-3 দিন যেটা হচ্ছে যে আম, আমি আসলে মন ছবিতে পৌঁছাতে পারতেছিলাম না। আমার 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 মাইন্ডটা খুব বিক্ষিপ্ত ছিল। তো আমাদের একজন ভাবি এবং একজন ভিউয়ার একটা প্রশ্ন করেছে যে এই মাইন্ডের কামনেসটা অ্যাচিভ করতে, মানে ইজ দেয়ার এনি স্পেসিফিক টাইম আমরা বলতে পারি যে হ্যাঁ আমি 1 মাসের মধ্যে 1 মাস ধরে মেডিটেশন করলে আই ক্যান অ্যাচিভ ইট, বা আপনার কি মনে হয় এইটা কতদিনে অ্যাচিভ করা সম্ভব? বাই বুক 40 days শিথিলায়ন মেডিটেশনটা করতে হবে। মানে নিয়ম অনুযায়ী 40 দিন যদি আপনি টানা শিথিলায়ন মেডিটেশনটা করতে পারেন, শিথিলায়ন সেটা হচ্ছে আমাদের রিল্যাক্সেশন মেডিটেশন। আসলে মনটা বিক্ষিপ্ত হয়ে আছে, রিল্যাক্স হলেই শরীর শিথিল হবে, তখন আপনার মনটা ফোকাসড হবে। এটা 40 দিন টানা করতে হবে, টানা। মানে মাঝখানে একদিন ব্রেক পড়ে গেলে আবার ইট হ্যাজ টু স্টার্ট রিসেট এগেন। তো টানা 40 দিন করতে হয়, এবং তখন দেখবেন আপনি এফেক্ট পাওয়া শুরু হয়ে গেছে, আপনি ইউ হ্যাভ স্টার্টেড ফিলিং ইট অলরেডি। ভেরি নাইস। আরেকটা প্রশ্ন আমাদের এখানে তারেক ভাই করেছেন যে মেডিটেশন এবং ইয়োগা এই দুটোর কি একই জিনিস, বা এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? যোগাটা আসলে ইন সেন্স অফ মুভমেন্টস, কারণ যোগাটা আসলে ইট কেম ফ্রম দ্রাবিড় সিভিলাইজেশন থেকে আসছে। ওরা ধরনের একটা ব্যায়ামকে এটাকে পরবর্তী সময়টা যোগাতে ট্রান্সফার হয়ে গেছে। আসলে ইন্ডিয়াতে অথবা মিডিয়াতে আমরা যেটা দেখি যে যোগা এবং মেডিটেশন এটা দুটো একসাথে লিঙ্ক করে ফেলে, বাট আসলে দুটো এক জিনিস নয়, কিন্তু আবার একটা পরিপূরক। মানে মেডিটেশন খুব বড় বড় ডিপ লেভেলে মেডিটেশন করতে গেলে যে ধরনের শারীরিক ফিটনেস লাগে, এবং মানে গ্রাউন্ডে বসে থাকতেও যে অনেকক্ষণ সময় যে ধরনের ফিটনেস লাগে, ওটার জন্য যোগার কিছু পোজেস খুব হেল্প করে। তো দে আর পরিপূরক অফ ইচ আদার, বাট দে আর নট ইন্টারলিঙ্কড। মানে কিন্তু মাঝে মধ্যে যোগাটা হচ্ছে বেসিক্যালি জাস্ট এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ প্লাস ফিজিক্যাল এক্সারসাইজ কম্বাইন্ড টুগেদার ইজ কল যোগা। আর মেডিটেশনটা হচ্ছে টোটালি মাইন্ড এবং হেলথ। ওকে। আমাদের আরেকটা প্রশ্ন আমাদের করেছেন আমাদের একজন ভিউয়ার নিয়ান সাহা।
উনি বলেছেন যে আমাদের যেই সেশনটা আপনি এখানে করছেন প্রতি সানডেতে, হ্যাঁ, এটা কি যে আমাকে প্রতি সানডেতেই করতে হবে, অর আমি হয়তো করলাম তার মাঝখানে একটা ব্রেক হলো, দেন আই ক্যান রিজয়েন? ইজ দেয়ার এনি, এটা কি কোনো সিকোয়েন্সিয়াল করতেই হবে, না আই ক্যান টেক এ ব্রেক, অর আমার যদি কোনো ঝামেলা থাকে সেটা আমি করতে পারবো? সো ওইটা সম্পর্কে কিছু যদি বলতেন। হ্যাঁ, ডেফিনেটলি। আসলে আমরা যেটা সানডেতে করি এটা কোনো সিকোয়েন্সিয়াল কোনো প্রোগ্রাম না, এটা কোনো সিকোয়েন্সিয়াল টিচিংও না। এটা হচ্ছে একদম ওপেন একটা প্রোগ্রাম। এটা প্রত্যেক সানডেতেই বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হয়, বিভিন্ন মেডিটেশন হয়। মানে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য প্রিভিয়াস উইক। মানে গত সপ্তাহে আসিলাম না তো এই সপ্তাহে বুঝিব না কিছু, এরকম কিছু একদমই না। তো এটা একদমই ওপেন এবং ডেফিনেটলি ইউ আর ফ্রি। এখানে কোনো আপনি চাইলে কোনো সপ্তাহে আমরা ব্যস্ত থাকতেই পারি, এটা খুব ন্যাচারাল আমাদের জন্য। আর আমরা যারা এখানে কাজ করছি আমাদের আমি মাঝে মধ্যে আমার নিজেরই হয়ে যায়, মানে কি বলবো আর কি, মানে আমি লাকি যে আমার মা ব্যাকআপে থাকে আর কি এখানে। তো তো প্রোগ্রামটা চালিয়ে যায়, তো প্রোগ্রামটা অন থাকে। So no, there is no continuation. It's an individual program every week, so you can join anytime and you can feel it. There's nothing to relate with the last week. আমি আমি আসলে জাস্ট আপনার কথা শুনে বলি যে আমাদের সাথে আন্টি জয়েন করেন প্রতি উইকে, এবং আমি আন্টির যে মেন্টাল স্ট্রেংথ এবং আন্টির যে একটা এই মেডিটেশনের ফলে আন্টি যে একটা মেন্টাল স্ট্রেংথ আমি দেখতে পাই, এবং উনি যেভাবে আমাদের সাথে কমিউনিকেট করেন, হ্যাঁ, ইটস রিয়েলি ওয়ান্ডারফুল, ইটস রিয়েলি সামথিং ভেরি পাওয়ারফুল, আই ফিল ইট। আচ্ছা, আমাদের এখানে তৌহিদ ভাই আমাদের একটা প্রশ্ন করেছেন যে আমাদের যারা গুরু বা মেডিটেশনের যারা গুরু, তারা কি আমাদেরকে এই মেডিটেশন প্রসেসে কোনো ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন? ডু দে ইনফ্লুয়েন্স আস? ইনফ্লুয়েন্সটা আসলে অনেক বড় একটা ওয়ার্ড। আই ডোন্ট নো ইজ ইট রিলেটেড টু হিপনোটাইজ, বিকজ ইনফ্লুয়েন্স তো আমরা মানে এটা এরকম হতে পারে আমরা শাহরুখ খান দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যাই মাঝে মধ্যে, যে চুলটা একটু ভাবে আছড়াবো। তো এর মানে এই না যে আমরা শাহরুখ খান কাছে নিজেকে ঢেকে দিয়েছি। বাট হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট কেউ যখন আপনাকে নিয়মিত গাইড দিচ্ছে, নিয়মিত পজিটিভ কথা বলছে, এবং দ্যাট টিচিং ইউ সামথিং দ্যাট ইউ আর রিয়েলি নট অ্যাওয়্যার অফ বিফোর ইউ কেম দেয়ার, এবং আপনার যে মাইন্ডে একটা পাওয়ারফুলনেস ফিলিং আছে, যে দ্য থিংস দ্যাট আর পসিবল বাই ইয়োর ওন সেলফ, এটা যখন রিয়েলাইজ করবেন ইউ অটোমেটিক্যালি গেট আ বিট ইনক্লাইন টু দ্যাট টিচার। মানে ইউ ফিল রেসপেক্টফুল টুয়ার্ডস হিম। মানে এটা এক ধরনের একটা আমার যেটা আছে, আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম। মানে আমার মনে হয় আমার অনেক সিদ্ধান্ত এবং আমার অনেক কিছু, ইটস হি রিয়েলি হেল্প মি টু থিঙ্ক অ্যাবাউট ইট, রিয়েলি শেপ মাই থিঙ্কিং। তো তো এটার জন্য গ্রেটফুল হয়, বাট ইটস নট রিয়েলি ইনফ্লুয়েন্স। বাট I don't know in what sense তহিদ ভাই কোয়েশ্চেনটা করেছে, বাট ইট বিকামস অ্যান ইনফ্লুয়েন্স ভাইয়া। যদি আপনি এটাকে চিন্তা করেন যে ওনার সাথে থাকতে থাকতে, ওনার প্রসেসটা শুনতে শুনতে, ওনার কথাগুলো শুনতে শুনতে অনেক সময় মনে হয় যে ওনার মতো করেই কথা বলে ফেলি মনে হয়, অথবা ওনার কথাগুলোই মনে হয় আমার নিজের মুখ দিয়ে বলে ফেলি আর কি। তো ওরকম ইনফ্লুয়েন্স তো হয়েই যায়, ওরকম ইনফ্লুয়েন্স তো হয়ে যায়। রাইট। রাবি ভাই আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে মন ছবি ব্যাপারটা কি আমাদের না না না, সরি। মন ছবি ব্যাপারটা কি আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কোনো বিলিফ কিনা? আমাদের মাইন্ডে অনেকগুলো স্টেজ, অনেকগুলো পোর্শন আছে, কনশাস, সাবকনশাস এবং সুপার কনশাস। সো যেটা হয় যে অবভিয়াসলি যখন আপনি মন ছবিটা দেখেন তখন আপনাকে এই কনশাস মাইন্ডটা নিয়ে চিন্তা করতে হয়, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের কনশাস মাইন্ডটা খুব অ্যানালিটিক্যাল। মানে আপনি যদি কল্পনা করেন যে আমি একটা রোলস রয়েস কিনবো, ও ফার্স্টই বলবে ব্যাটা, তুই ব্যাটা প্রোটন কিনতে তোর কষ্ট হচ্ছে, তুই কেন রোলস রয়েসে চিন্তা করতেছিস। তো সেটা হচ্ছে কনশাস মাইন্ডের ব্যাপার। তো সে খুব যৌক্তিকতা নিয়ে চিন্তা করে, সে খুব অ্যানালিটিক্যাল চিন্তা করে, কিন্তু আমাদের সাবকনশাস যেটা আছে সে এত অ্যানালিটিক্যাল না, সে এত কিছু বোঝার চেষ্টা করে না। আসলে আমরা মন ছবিটা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের ওই অ্যানালিটিক্যাল মাইন্ডটাকে ক্রস করে একটু সাবকনশাস, আমাদের মাইন্ডের ডিপের দিকে যাওয়ার চেষ্টা করি। তো ডেফিনেটলি মন ছবিটা হচ্ছে আমাদের কনশাস মাইন্ডের লেভেলই হয়। মানে আমরা কেউ এত ডিপ লেভেলে চলে যাই না। তো মানে কনশাস মাইন্ড লেভেলই হয়, এবং আপনাকে যেটা করতে হবে যে এই অ্যানালিটিক্যাল পোর্শনটাকে ইগনোর করতে হবে। দিস ইজ লাইক আ সাউন্ড অ্যাট ইউর ইয়ার, যা সারাক্ষণই বলবে ব্যাটা কেমনি রোলস রয়েস কিনবি,
তো ওকে তো গত বছর দেখলাম প্রথমটাই বেচে দিতে হয়েছে, কিন্তু এই বিশ্বাসটা থাকতে হবে যে প্রথম গত বছর বেচে দিতে হয়েছে, কিন্তু 5 বছর পর রোলস রয়েস কেনার ক্ষমতা চলে আসবে। তো সেটা আসার জন্য কি কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, সেটারও একটা আইডিয়া বের হয়ে আসবে। সেইটা কি আসলে মন ছবি বলে। তো এটা কশাস মাইন্ডেই করতে হবে। আই হোপ আই কুড আনসার দ্যাট। আরেকটা প্রশ্ন আমাদের একজন ভাই করেছেন, সেটা হচ্ছে যে ইনস্ট্রুমেন্টাল মিউজিক আসলে কি ধরনের ইম্প্যাক্ট আমাদের মধ্যে করে এই মেডিটেশনের ক্ষেত্রে। অনেকে আসলে মনে করে যে ইনস্ট্রুমেন্টাল মিউজিক বা ফ্লুট মিউজিক বা পিয়ানো মিউজিক অথবা কোনো ফোক মিউজিক আসলে মনটাকে একটু কুল রাখতে পারে। হোয়াট ডু ইউ থিঙ্ক? আই 100% বিলিভ ইন ইট। আমাদের মেডিটেশনে অনেক মেডিটেশনে ইনস্ট্রুমেন্টেশন মিউজিক আছে এবং চমৎকার এক একটা মিউজিক, মানে এক একটা স্টেজে যখন প্লে করে মনে হয় ইট রিয়েলি সুটস অ্যাট দ্যাট পয়েন্ট অফ রিয়েলাইজেশন। সো ইয়া, আই এগ্রি উইথ ইট 100%. রাইট। আমাদের একজন ভাইয়া প্রশ্ন করেছেন যে আমার মনে প্রশ্ন উত্তরটি আপনি দিয়েছিলেন, সেটা হচ্ছে যে রিমোটলি আমরা সেশনগুলোতে জয়েন করতে পারি কিনা। সো আপনি একটু যদি টাইমটা আরেকবার বলে দেন, যেই সেশনটা মেডিটেশন সেশনটা উইকলি একবার রান হয় এখানে রবিবারে, ওইটা যদি টাইমটা যদি একটু বলে দেন। আমরা প্রতি রবিবার করি, সকাল 9:30 থেকে হয় প্রোগ্রামটা 10:45 পর্যন্ত, 10:45 পর্যন্ত 1 hour 15 minutes এর প্রোগ্রাম। তো এখানে হাফ অ্যান আওয়ার মেডিটেশন থাকে, হাফ অ্যান আওয়ার আলোচনা থাকে, আর 15 মিনিট আমরা একটু পরিচিত হই আর কি, একজনের সাথে পরিচিতি হয়। তো এটা প্রতি রোববার হয়, সকাল 9:30 থেকে হয়। আমি জুম লিংকটা রিয়াজ ভাইকে শেয়ার করে দিব। রিয়াজ ভাই যদি চান তো আপনি ইউ ক্যান শেয়ার ইট। টুমরো সকালে আমাদের প্রোগ্রাম আছে, চাইলে জয়েন করতে পারেন আপনারা নির্দ্বিধায়। রাইট। এবং সেশনটা জুমের মাধ্যমে হয়। আমি এটা কালকে সেশনটা আমি শেয়ার করব, এবং এরপরে যদি কেউ কন্টিনিউ করতে চান ডেফিনেটলি একটা ফেসবুক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সো সেই গ্রুপে ডেফিনেটলি আপনাদেরকে রেগুলার কমিউনিকেট করা হবে। ওকে, সো ইরেশ ভাই, আমরা এখানে যারা মালয়েশিয়াতে থাকি, এখানে আমাদের একটা বড় অংশ হচ্ছে যারা আপনার হার্ড জব করেন, তারা বাইরে একটা লং আওয়ার কাজ করেন, হ্যাঁ, এবং দে হ্যাভ লট অফ স্ট্রেস। ওকে, সো এই স্ট্রেস একটা মোমেন্টে বা একটা সিচুয়েশনে, হ্যাঁ, এবং তাদের হয়তো অনেক কিছু এক্সেস নেই, যেমন হয়তো ওরা হয়তো স্মার্টফোন অ্যাভেল করতে পারে না, বা ওরা হয়তো অনেক সময় ওরা সময় বের করতে পারে না যে এই ধরনের সেশনগুলোতে জয়েন করার জন্য। সো এই ধরনের কি স্ট্রেসফুল সিচুয়েশনে বা এই ধরনের একটা লিমিটেড রিসোর্সে আপনি কি মনে হবে আমরা কি করতে পারি? যেমন ধরেন আমরা হয়তো কোথাও এমন একটা সিচুয়েশনে গেলাম যেখানে কোনো ইন্টারনেট নেই, সো আমি আসলে কোনো রিসোর্স কালেক্ট করতে পারছি না যেটাতে আমি মেডিটেশন করব। সো এমন কি কোনো সিচুয়েশন আমরা করতে পারি যেখানে আমার কোনো রিসোর্স নেই, বাট আই মাইসেলফ ক্যান ডু মেডিটেশন? ডেফিনেটলি। আসলে আমি কোয়ান্টাম মেথডেরটাই বলতে পারি, আমি তো কোয়ান্টাম মেথডের সাথে লিঙ্কড। মানে কোয়ান্টাম মেথডের ওয়েবসাইটে গেলে আপনি মেডিটেশনগুলো ফ্রি টু ডাউনলোড, নো নিড টু সাইন আপ ইভেন। কোনো ওয়েবে সাইন আপও করার দরকার নেই, খালি ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন মেডিটেশনগুলো একটু মাঝে মধ্যে একটু ফর্মালিটি ব্যাপার চলে আসে, মানে আপনাকে একটু নিরিবিলি বসে আধা ঘন্টা বসতে হয়, সেক্ষেত্রে আপনি কিছু অডিও শুনতে পারেন। যেমন আমাদের অটো সাজেশনসে কিছু অডিও আছে, কানে হেডফোন লাগিয়ে অটো সাজেশনগুলো শুনতে থাকলেন। এটা হচ্ছে পজিটিভ কিছু কথা। মানে আপনার মূল লক্ষ্যটা তো হচ্ছে আপনাকে পরিবর্তন করা, আপনাকে একটু পজিটিভিটির দিকে নিয়ে যাওয়া। সেটা চেষ্টার সব ধরনের ডকুমেন্টস বলতে পারেন, বই বলতে পারেন, আর্টিকেলস বলতে পারেন, অডিও বলতে পারেন, সব কিছু ওয়েবসাইটে আছে, ইজি টু ডাউনলোড, কিপ ইট ইন ইউর ফোন, ফ্রি টু ইউজ, কোনো সমস্যা নেই। আর যদি কোনো প্রশ্ন থাকে অ্যাবাউট দ্য প্র্যাকটিসেস, জাস্ট কল মি, আমাকে ফোন করতে পারেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ইরেশ ভাই, ভেরি নাইস এবং ভেরি হেল্পফুল সেশন। আশা করি আমাদের ভিউয়াররা অনেক কিছু জানতে পেরেছেন আজকে এই সেশন থেকে, এবং আমার মনে হয় আমাদের সানডের সেশনগুলো এখন থেকে আরো অনেক বেশি অনেকেই জয়েন করবেন ডেফিনেটলি। সো ইট উইল বি ভেরি কোলাবোরেটিভ।
ইরেশ ভাই, লাস্ট একটা কথা আপনার কাছে, সেটা হচ্ছে যে আহ, এই মেডিটেশনের অনেকগুলো স্টেজের কথা আমরা শুনতে পাই। যেমন ধরেন যারা কোয়ান্টামে জয়েন করেন তারা অনেক বলে যে আমি এখন বিভিন্ন লেভেল ক্রস করে আমি এখন এই লেভেলে আছি, ওই লেভেলে আছি। তো আপনি কি কিছু একটা ধারণা দিবেন যে আসলে লেভেলটা কি? এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা আমরা অনেক সময় শুনি যে লামায় কোয়ান্টাম মেথডের একটা স্থাপনা আছে। তো এই দুইটা সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে একটু ব্রিফ করতেন। আচ্ছা, আসলে জি, এটা সত্যি মেডিটেশনে কিছু লেভেল আছে। ইন্ট্রোডাক্টরি লেভেলটাকে আমরা গ্র্যাজুয়েশন বলি। মানে ওইটা 4 দিনের একটা কোর্স, এটা করলে আপনি আপনাকে গ্র্যাজুয়েট বলে, কোয়ান্টাম গ্র্যাজুয়েট। এরপরে প্রো মাস্টার্স আছে, মাস্টার্সের লেভেল। এরপরে লেভেলটা আমি যেতে পারি না, আমি জানি না কি লেভেল। মানে এটা বাই ইনভাইটেশন হয় আর কি। মানে মনে হয় আর এটা ডক্টরেট লেভেল থাকতে পারে, আই ডোন্ট নো ইয়েট। মানে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, বাট আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। মানে আমার মা মনে হয় গিয়েছেন, কারণ আমি দেখেছি মা আমার বাইরেও কিছু কোর্সে গিয়েছে, মানে যেগুলোতে আমাকে যেতে মানা করেছে আর কি। তো বোঝা যায় আর কি যে এর বাইরেও কিছু লেভেল আছে। তো সে ডেফিনেটলি কিছু লেভেল আছে। তো এটা ডিপেন্ড করে আসলে আপনার আধ্যাত্মিকতা, মানে আপনার মেডিটেটিভ লেভেলের উপরে, এবং আপনি কি চান। মানে যদি আপনার ফোকাসটা থাকে খালি এই ওয়ার্ল্ডে, মানে জৈবিক ব্যাপারগুলো, যে টাকা পয়সা, এই সাফল্য, দুনিয়ার সাফল্য, তার ক্যারিয়ার, পড়াশোনা, মানে এটা ডিপেন্ড করে। আর এরপরে আরেকটু ডিপ লেভেলে চলে গেলে যেটা হয় যে মানে এটা মানে একটু একটু ইনক্লাইন্ড হয়ে যায় টুয়ার্ডস আল্লাহ। মানে মানে আমাদের সুফি যে মোরাকাবা করতেন, যেভাবে করে ওনারা আল্লাহকে ফিল করার চেষ্টা করতেন জিকিরের মাধ্যমে, সেই জিকিরগুলো একটু ডিপ লেভেলে গিয়ে, একটু মেডিটেটিভ লেভেলে গিয়ে, খুব ডিপ লেভেলে গিয়ে জিকির করলে অনেকে অনেক রকম অনুরণন পান। তো সেটি আর কি, এটা বেশি আর কিছু না। আর আর থার্ড যেটা আপনি বললেন কোয়ান্টামের লামা সম্পর্কে। লামা আসলে আমরা বলি যে আমাদের সবার মনের বাড়ি হচ্ছে লামা। এটা একটা পাহাড়ি এলাকায় খুব সুন্দর করে একটা স্থাপনা। এটা মূল হচ্ছে আসলে কসমোস স্কুল। এই যে বাচ্চাগুলোর কথা যে আমরা বলছিলাম, এতিমানের বাচ্চা, ওরা সব ওখানেই পড়াশোনা করে। 2000 উপরে বাচ্চা আছে ওখানে, পড়াশোনা করছে। এবং অনেকে ওখান থেকে পড়াশোনা শেষ করে এখন মানে চাকরি বাকরির স্টেজও চলে গেছে আর কি। তো ওইখানে কসমো স্কুল আছে, মেডিটেশন সেন্টার আছে। তো এই তো এটা একটা, ওখানে আমরা যাই, মেডিটেশন করতেই যাই, এবং বাচ্চাগুলোকে দেখতেও যাই। কারণ আমরা অনেকেই আসলে এতিম বাচ্চা, আমাদের অনেকেরই নিজস্ব এতিম, মানে আমরা এতিমকে লালন পালন করি। তো অনেকেরই নিজস্ব, আমরা এটাকে সোল চাইল্ড বলি, সোল চাইল্ড অথবা সোল ব্রাদার, সোল সিস্টার। তো আমাদের অনেকেই সোল ব্রাদার, চাইল্ড, সিস্টার আছে। তো অনেকেই দেখতে যায়। ওকে, ইরেশ ভাই, আরেকটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যেহেতু আপনি এই সোল চাইল্ডের কথা বললেন, অনেকে অনেক সময় বলে যে আমরা আসলে আমাদের আমরা কন্ট্রিবিউট করতে চাই। হ্যাঁ, আমরা চাই যে ধরেন আমরা আম, কোনো কোনো জায়গায় কন্ট্রিবিউট করতে বা কোনো জায়গায় ডোনেশন করতে। সো এখানে একটা চমৎকার একটা এরিয়া আছে যে এতিম বাচ্চাদেরকে লালন পালন করার ব্যাপারটা। এই ব্যাপারটা যদি আপনি আরেকটু বলতেন যে কি যদি আমাদের এখানে এক্সপার্ট কোনো মেম্বার যদি ওনারা যদি চায় যে আহ, এখানে কিছু ডোনেশন করতে, সো হোয়াট ইজ দ্য প্রসিডিওর? আসলে আসলে যেটা হয় যে আমাদের বাচ্চাগুলোকে পালতে আমাদের একটা কোয়ান্টাম হিসাব খুব ক্লিয়ার। মানে আপনি চাইলে পুরো ব্রেকডাউনটাই পাবেন আমাদের কাছ থেকে। সেটা হচ্ছে যে একটা বাচ্চাকে পালতে 8,000 টাকা লাগে, 8,000, 8,000 টাকা, যেটা আমাদের মালয়েশিয়ার রিঙ্গিতে 400 রিঙ্গিত হয়। তো একটা বাচ্চার জন্য আমরা 400 রিঙ্গিত প্রতি মাসে দিতে হয়। এবং সেটা আসলে ইট কাভার্স এভরিথিং অ্যাবাউট দ্যাট চাইল্ড, ওর পড়াশোনা, কাপড় চোপড়, ওর খাওয়া দাওয়া, এভরিথিং, ইট কাভার্স এভরিথিং, বই খাতা। তো যেটা হয় যে আমরা কোয়ান্টামের থেকে আমরা এভাবে করে এটা মানে এক একটা বাচ্চার দায়িত্ব নিই। তো আসলে তো এতিমের বাচ্চার দায়িত্ব নেওয়ার ব্যাপারে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গেছে। উনি তো বলে গেছেন যে যার
হাত একটা এতিমের মাথার উপর থাকে, তার উপর আসলে তার মাথার উপর আল্লাহর হাত থাকে। তো আসলে আল্লাহর হাত যদি আমাদের মাথার উপর থাকে আর তো কিছু লাগে না। তো তো এটার বিশ্বাসটা নিয়ে আসলে এই এতিমান প্রোগ্রামের শুরু, যে এতিমদের লালন পালন সুন্দর করে এবং ওদেরকে সুন্দর করে গ্রো আপ করে দেওয়ার জন্য, ওদের একটা সুন্দর লাইফ করে দেওয়ার জন্য। এবং এই এতিমদের মধ্যে আসলে আসলে আমরা কিছু বাচ্চা থাকে যারা, যে বাচ্চাগুলোকে রাস্তায় পাওয়া যায় ফেলে দেয়, মারা মেয়ে হয়েছে বলে ফেলে দেয়। তো আমরা ওই মেয়েগুলোকে আমরা কালেক্ট করে নিই এবং ওদেরকে আমরা রাজশাহীতে আমাদের একটা সেন্টার আছে, ওখানে এই ধরনের মানে যে মেয়েগুলোকে ফেলে দেওয়া হয়েছিল, অনেক কিছু এরকম অনেক করুণ কাহিনী আছে, ওদেরকে আমরা নিয়ে যাই। তো ওদেরকে আমরা লালন পালন করি। তো এটার সাথে জয়েন করার খুব ইজি, মানে আসলে কোয়ান্টামের ওয়েবে একটা পে করার পোর্টাল আছে, টাকা দেওয়ার একটা পোর্টাল আছে, আমি শেয়ার করব পরে। এটা অনলাইনে আপনারা ক্রেডিট কার্ড দিয়ে, ডেবিট কার্ড দিয়ে ইজিলি টাকাটা পে করে দিতে পারেন। আপনি বলতে পারেন যে আমি একটা এটিমানের বাচ্চা নিব, এটিমানের ফান্ডটার নাম হচ্ছে এটিমান, আমি গাইড করব পরে প্রয়োজন পড়লে। আর আমরা কুয়ালালামপুরে এটাকে আমরা একটা প্রি সেল বলি আমরা যারা আছি। তো আমরা আবার যেটা করি যে আমরা একটা বাচ্চাকে 3-4 জন মিলে বহন করে, মানে কিছু আন্টিরা আছেন যারা আসলে একটা বাচ্চাকে, মানে ওনারা নিজের খরচ থেকে কেউ হয়তো 50 রিঙ্গিত দিচ্ছেন, কেউ 100 রিঙ্গিত দিচ্ছেন, কেউ 150 রিঙ্গিত দিচ্ছেন, ওভাবে করে একটা বাচ্চা নেই। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা স্বাধীন, ইউ গাইজ ক্যান জয়েন ইন্ডিভিজুয়ালি উইথ আস, মানে বলতে পারেন যে ইরেশ ভাই 50 রিঙ্গিত কন্ট্রিবিউট করতে চাই, তো 50 রিঙ্গিত এটা একটা বাচ্চা ফান্ডে চলে যাবে। অথবা আপনি যদি চান জাস্ট গো টু অনলাইন, আমাদের পে করা অনলাইনে ওয়েবসাইট, এখান থেকে ডাইরেক্ট পে করে দিতে পারবেন, মানে এতিমান ফান্ডে 400 রিঙ্গিত পার বাচ্চার জন্য, 400 রিঙ্গিত আর কি, এটাই। তো আবারও বলবার জন্য আসলে এতিমের দায়িত্ব যে নেয় তার মাথার উপর আল্লাহর হাত থাকে, মানে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেয়। আপনি আসলে এটা ফিল করবেন যখন আপনি আমি প্লিজ, আমি গর্বের জন্য বলছি না, মানে আমার নিজেরই অনেকগুলো আছে, তো আমি ফিল করেছি, মানে আমি ইয়ারলি এটাকে যখন বাড়াই, মানে মনে হয় যে মনে হয় আরো অন্য দিক থেকে অনেকভাবে অনেক প্রবলেম মনে সলভ হয়ে গেল, অথবা অনেক ইজিলি অনেক কিছু সলভ হয়ে যায়। তো এটা একদম হাতে হাতে পাওয়া আর কি, এটা আল্লাহর প্রমিস। সো ডেফিনেটলি থ্যাংক ইউ ইরেশ ভাই, এবং আমরা দোয়া করি যে আল্লাহ আপনাকে আরো অনেক সমর্থ দিক এই ব্যাপারে সাহায্য করার জন্য। এবং ডেফিনেটলি আপনার এই আপনি যেভাবে বললেন আমাদেরকে, আমি শিওর যে আমাদের এখানে অনেক ভাইও আগ্রহ পাবেন এখানে এই সুন্দর একটা ব্যবস্থার সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আমাদের প্রোগ্রামটা আজকে শেষ করব। সো আমরা যথেষ্ট অ্যাপ্রিসিয়েশন পেয়েছি সবার কাছ থেকে, এবং আমাদেরকে বেশ কয়েকজন রিকোয়েস্ট করছে যে এই ধরনের প্রোগ্রামগুলো যেন আরো রেগুলার করা হয়। ডেফিনেটলি আমরা রেগুলার করার চেষ্টা করব, এবং বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন টপিকস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো দ্যাট উইল কন্টিনিউ। ইয়েস ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং আস টাইম। হ্যাঁ, থ্যাংক ইউ। আমিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে অবাক হয়ে যাচ্ছি যে আলোচনাটা মানে বুঝাতে পেরেছি কিনা, আমি চেষ্টা করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম সবাইকে। বাই।